ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পোস্ট স্ট্রাকচারালিজম নিয়ে, লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের। এটা 15 নাম্বার ক্লাস, যেখানে এর আগের ক্লাসে আমরা ক্লাস নাম্বার 14-এ স্ট্রাকচারালিজম নিয়ে আলোচনা করেছিলাম। তো স্ট্রাকচারালিজমেরই পরবর্তী এই যে কনসেপ্ট পোস্ট স্ট্রাকচারালিজম নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। আজকের ক্লাসে আমরা জানবো পোস্ট স্ট্রাকচারালিজম কি, কোথা থেকে এটা এসেছে, কেন এটা এসেছে, এর উৎপত্তি কোথায়, কি থেকে এর উৎপত্তি এবং এর কি ফিগার্সগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে ইন ডিটেইল আলোচনা করব। তাই আশা করছি পোস্ট স্ট্রাকচারালিজমের ওপরে এই ক্লাসটা কভার করার পরে কারোরই আর পোস্ট স্ট্রাকচারালিজম নিয়ে কোনো অসুবিধে থাকবে না। তাই সবাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ফলো করবে। লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এই সিরিজে আমরা প্রত্যেকটা ক্লাস ইন ডিটেইল কভার করছি। আশা করি ক্রনোলজিক্যালি এর আগে পর্যন্ত সমস্ত ক্লাসগুলো সবাই ফলো করেছো। যদি না করে থাকো, ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক আমি দিয়ে রাখছি, পারলে একবার ফলো করে নেবে। তাহলে লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম নিয়ে আর কারোরই কোনো অসুবিধে থাকবে না। ইংলিশে ইউজিসি নেট, ডাব্লিউবি সেট এবং কলেজ ও ইউনিভার্সিটি স্টুডেন্টরা যাদেরই লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম নিয়ে ভীতি রয়েছে, আশা করি এই সমস্ত ক্লাসগুলো একবার কভার করার পরে কারোরই আর লিটারারি থিওরি আর ক্রিটিসিজম বুঝতে কখনোই কোনো অসুবিধা হবে না। তাই যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসের নোটিফিকেশন আর তোমার মিস হবে না। এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এছাড়াও আমাদের এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, ডাব্লিউবি এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন, আপার প্রাইমারি টেট, বিপিএসসি 4.0, ইউজিসি নেট, সেট, ওয়েস্ট বেঙ্গল এইচএস, ত্রিপুরা টিজিটি, পিজিটি এই সমস্ত কোর্সেসগুলো আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপে পেয়ে যাচ্ছ, যেখানে মান্থলি খুব স্বল্প মূল্যে তোমরা এই প্রত্যেকটা এক্সামের ফুল কোর্স কিন্তু তোমরা প্রত্যেকটি ক্লাস ইন ডিটেইল ডিসকাশন এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটের সিরিজ সহ পেয়ে যাচ্ছ। তাই যারা ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে আমি আমাদের মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক প্রোভাইড করছি, তোমরা চাইলে জয়েন করতে পারো। এছাড়াও এই ধরনের প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ফুল সিলেবাস, নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও তোমরা আমাদের এই চ্যানেল থেকে পারচেস করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণই হেল্পফুল হবে। এছাড়াও ইংলিশ রিলেটেড যাবতীয় কোয়ারিজের জন্য তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপও জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সমস্ত কিছুর সাথে উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, এই যে পোস্ট স্ট্রাকচারালিজম, এটা স্ট্রাকচারালিজমের পরবর্তী ধারণা, তাই না? 20th সেঞ্চুরির মাঝামাঝি সময় এটা ফ্রান্সে শুরু হয়েছিল। এটা একটা কমপ্লেক্স ফিলসফিক্যাল এবং লিটারারি মুভমেন্ট, যেটা মূলত স্ট্রাকচারালিজমের যে লিমিটেশনস, সেই লিমিটেশনসগুলোকে চ্যালেঞ্জ করে গড়ে উঠেছে। কারণ স্ট্রাকচারালিজমে আমরা কি দেখেছিলাম, এই বিশ্বের সবকিছুরই একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে। সেই স্ট্রাকচারগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা একটা আলটিমেট সত্য বা একটা ধ্রুব সত্যে পৌঁছতে পারবো। কোনো শব্দের একটা নির্দিষ্ট বা একটা ধ্রুব অর্থ রয়েছে, একটা সত্যিকারের অর্থ। আমরা সেই স্ট্রাকচারটা বিশ্লেষণের মাধ্যমে শেষমেশ সেই অর্থতে পৌঁছতে পারবো। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজমে এই ধারণাটাকে অপোজ করা হয়েছিল। কারণ স্ট্রাকচারালিস্টরা বিশ্বাস করতেন যে ভাষা একটা সুশৃঙ্খল নিয়ম বা স্ট্রাকচারের ওপর দাঁড়িয়ে আছে, যেটা দিয়ে নির্দিষ্ট অর্থ প্রকাশ করা সম্ভব। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিস্টরা বলছেন কোনো শব্দের অর্থই কিন্তু কখনো স্থায়ী বা নির্দিষ্ট হতে পারে না। সময়ের সাথে সাথে এবং প্রেক্ষাপট অনুযায়ী একই জিনিসের অর্থ কিন্তু আলাদা আলাদা হতে পারে, মানে বদলে যেতে পারে অর্থ। স্ট্রাকচারালিস্টরা বলেছিলেন অর্থ নির্দিষ্ট এবং এই স্ট্রাকচারগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা সেই নির্দিষ্ট অর্থতে পৌঁছবো। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিস্টরা বলছে না, অর্থ কখনোই নির্দিষ্ট নয়। সময়কালে ভেদে, প্রেক্ষাপট অনুযায়ী একই জিনিসের ডিফারেন্ট অর্থ থাকতে পারে। বোঝা গেল? এটাই হচ্ছে মূল পার্থক্য। স্ট্রাকচারালিস্টরা যেটা বলেছিলেন যে একটা নির্দিষ্ট অর্থ রয়েছে, একটা স্ট্রাকচারকে বিশ্লেষণ করে সবকিছুর একটা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারটা বিশ্লেষণের মাধ্যমে কোনো কিছু একটা নির্দিষ্ট অর্থে আমরা পৌঁছতে পারবো। পোস্ট স্ট্রাকচারালিস্টরা বলেছে না, এমন কোনো নির্দিষ্ট অর্থই কোনো কিছুর নেই। কারণ স্থান কাল নির্বিশেষে প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা অর্থ হতেই পারে। আজ যেটার অর্থ এক আছে, পরবর্তীকালে সেটার অর্থ চেঞ্জ হতেই পারে। তাই কোনো কিছুরই কোনো নির্দিষ্ট অর্থ নেই। এটাই মূলত স্ট্রাকচারালিজম এবং পোস্ট স্ট্রাকচারালিজমের পার্থক্য।
ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অরিজিন, দেখো এই পোস্ট স্ট্রাকচারালিজম এটা 1960 দশকের শেষ ভাগে ফ্রান্সে একটা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ইন্টেলেকচুয়াল মুভমেন্ট ছিল। কারণ বললামই যে স্ট্রাকচারালিজমের সেই লিমিটেশনগুলো থেকে, তাদের সেই ত্রুটিগুলো থেকে এই ধারণার আত্মপ্রকাশ হয়েছে। তাহলে অরিজিন বলতে গেলে মূলত আমরা পোস্ট স্ট্রাকচারালিজমের জন্ম হয়েছিল বলবো 1960 দশক, এবং একটা উত্তাল রাজনৈতিক এবং সামাজিক পরিবেশে এর জন্ম হয়েছিল ফ্রান্সে। কারণ 1950 দশকে স্ট্রাকচারালিস্টরা দাবি করেছিল যে ভাষা বা সমাজের কিছু ধ্রুবক বা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে, আর পোস্ট স্ট্রাকচারালিস্টরা এসে এই ধারণাটাকে চ্যালেঞ্জ করে বললেন যে না, কোনো কিছুরই কোনো চিরস্থায়ী বা নির্দিষ্ট অর্থ বা কোনো স্ট্রাকচার নেই। 1968-এ ফ্রান্সে একটা বড় ধরনের ছাত্র এবং শ্রমিক আন্দোলন ব্যর্থ হওয়ার পর অনেক স্কলাররাই কিন্তু সেই প্রচলিত রাজনৈতিক সেই স্ট্রাকচার এবং একক মতাদর্শের উপরে আস্থা হারিয়ে ফেলে। তারা বুঝতে পারে যে ক্ষমতা এবং সমাজ কেবলই একটা নির্দিষ্ট ছকে কখনোই বা স্ট্রাকচারের মধ্যে কখনোই চলতে পারে না। সেই থেকে এই যে মুভমেন্ট এর সূচনা হয়। তাহলে পোস্ট স্ট্রাকচারালিজমের মূল ভিত্তি হলো এই যে ভাষা সবসময় পরিবর্তনশীল, এর কোনো চূড়ান্ত অর্থ নেই, এটাই। কারণ ফার্ডিনান্ড ডি সেসুরের সেই প্রভাব দেখেছিলাম আমরা। ফার্ডিনান্ড ডি সেসুর প্রথমে কি বলেছিলেন, তিনি স্ট্রাকচারালিস্ট ছিলেন একজন, কিন্তু তার দেওয়া ওই যে সাইন, যেটা সিগনিফায়ার আর সিগনিফাইড এই দুটোর সমন্বয়ে গঠিত, এই যে ধারণাটা, এটাই পোস্ট স্ট্রাকচারালিস্টরা গ্রহণ করেছিলেন এবং প্রমাণ করেছেন যে এদের মধ্যেকার সম্পর্ক সবসময় নড়বড়ে থাকে, যে স্থির সম্পর্ক তা কিন্তু নয়। সিগনিফায়ার এবং সিগনিফাইডের মধ্যে সম্পর্ক নড়বড়ে থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা যে নামের দ্বারা যে বস্তুকে চিহ্নিত করছি, সেই নামের দ্বারা সেই বস্তু চিহ্নিত না হয়ে স্থানকাল নির্বিশেষে অনেক ক্ষেত্রে সেটা আলাদা হয়ে যেতে পারে। তাহলে এই যে অর্থের অনিশ্চয়তা, পোস্ট স্ট্রাকচারালিস্টরা বিশ্বাস করতেন যে একটা শব্দ বা লেখার অর্থ রিডার্সরা মানে রিডার্সদের সময় বা তাদের পরিস্থিতির সাথে সাথে কিন্তু বদলে যায়। কোনো লেখাই লেখক যা বোঝাতে চেয়েছেন তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন রিডার্সরা সেটাকে ইন্টারপ্রিট করে, ফলে অর্থ কিন্তু ডিফারেন্ট হতেই পারে। তাহলে কোনো কিছুরই নির্দিষ্ট কোনো স্ট্রাকচার থাকছে না। বোঝা গেছে স্ট্রাকচারালিজম থেকে পোস্ট স্ট্রাকচারালিজমে তার পরিবর্তনটা। আর কোথায় এর উৎপত্তি ঘটেছিল? 1960-এর দশকে ফ্রান্সে। ডেভেলপড উইদিন ফিলসফি, লিঙ্গুইস্টিক, লিটারারি ক্রিটিসিজম, অ্যানথ্রোপোলজি অ্যান্ড সাইকোঅ্যানালাইসিস। তাহলে এই যে বিভিন্ন ক্ষেত্রে পোস্ট স্ট্রাকচারালিজমের এই যে ডেভেলপমেন্ট, এটা আমরা দেখতে পাচ্ছি, যেটা সবার প্রথমেই আসছে ফিলসফি। তাহলে ফিলসফিক্যাল ফাউন্ডেশনটা আগে দেখব। তো পোস্ট স্ট্রাকচারালিজমের এই যে দার্শনিক ভিত্তি, এটা কি না, এটা মূলত সেই ওয়েস্টার্ন দর্শনের প্রচলিত সেই ধারণাগুলোকে চ্যালেঞ্জ করার উপরে এই পোস্ট স্ট্রাকচারালিজমের এই দার্শনিক ভিত্তিগুলো দাঁড়িয়ে রয়েছে। যেখানে আমরা প্রথমেই পাবো নলেজ অ্যান্ড ইন্টারপ্রিটেশন, জ্ঞান এবং ব্যাখ্যার ধারণা। দর্শন বরাবরই দেখিয়েছে যে নিরপেক্ষ এবং চূড়ান্ত জ্ঞান অর্জন কখনোই সম্ভব নয়, এটা কঠিন। তো এই যে ধারণাটি সবচেয়ে স্পষ্টভাবে আমরা পাই নিটসের সেই বিখ্যাত উক্তিতে, দেয়ার আর নো ফ্যাক্টস ওনলি ইন্টারপ্রিটেশনস। কোনো নিরেট সত্য নেই, শুধু ব্যাখ্যাই রয়েছে। মানে অর্থ কখনোই কিন্তু চূড়ান্ত নয়। কারণ নিটসে বলেছিলেন কি, সত্য বলে কিছু নেই, ব্যাখ্যাই শুধু রয়েছে। জ্ঞান কোনো স্থির বা পরম বস্তু নয়, এটা সবসময় ব্যাখ্যামূলক, ক্ষমতার সাথে এটা যুক্ত। পোস্ট স্ট্রাকচারালিস্টরা মনে করতেন যে কোনো বিষয়ের একক বা পরম সত্য খুঁজে কখনোই পাওয়া সম্ভব নয়, অসম্ভব। আমরা সেই ডিকনস্ট্রাকশন দেখেছি জ্যাক্স ডেরিডার, যে কোনো টেক্সট বা জ্ঞান পদ্ধতি কখনোই স্বয়ং সম্পূর্ণ নয়, সবসময় অভ্যন্তরীণ একটা সেই স্ববিরোধিতাপূর্ণ মনোভাব কিন্তু রয়েইছে, যার দ্বারা অর্থ সবসময় কিন্তু ডেফার্ড হয়, মানে বিলম্বিত হয়। মানে ওয়েস্টার্ন ফিলোসফি মনে করে যে জ্ঞানের একটা মূল কেন্দ্র আছে, আর পোস্ট স্ট্রাকচারালিজম এই কেন্দ্রকে অস্বীকার করে জ্ঞানকে একটা মুক্ত মানে একটা খোলা জিনিস হিসেবে দেখছে। তারা বলছে যে না, জ্ঞানের কোনো কেন্দ্রই কিন্তু নেই, এটা মুক্ত, এটা স্বাধীন। পোস্ট স্ট্রাকচারিস্টদের মতে আবিষ্কারের থেকে ব্যাখ্যা বেশি গুরুত্বপূর্ণ।
আগে মনে করা হতো লেখকদের উদ্দেশ্য হলো টেক্সটের আসল মানে, কিন্তু এই যে পোস্ট স্ট্রাকচারালিস্ট এরা মনে করছে না, একটা টেক্সট যখন একটা লেখক লিখে দিলেন তারপরেই তার মৃত্যু ঘটলো, কারণ পাঠকই হয়ে গেল সেই অর্থের নির্মাতা। মানে তিনি কি লিখতে চেয়েছেন সেটা জরুরি নয়, পাঠক কি অর্থ বের করছে সেটাই জরুরি। পাঠকের বা রিডার্সদের ওপরেই সেই অর্থ নির্ভর করে। প্রত্যেকটা রিডার তার নিজস্ব প্রেক্ষাপট থেকে নতুন নতুন জ্ঞান তৈরি করে সেই টেক্সটটা থেকে। তাহলে এটা বহুমাত্রিকতা লাভ করলো। একটা টেক্সট বা ঘটনার অসংখ্য ব্যাখ্যা হতে পারে, প্রতিটি ব্যাখ্যাই আবার নিজস্ব যুক্তিতে সঠিক, সেভাবেও দেখতে পারি আমরা, তাই না? কারণ আমরা যে জ্ঞানটাকে সত্য বলে জানছি সেটা আসলে বিশেষ কোনো সময়ের সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে প্রতিষ্ঠিত একটা জিনিস। ক্ষমতা ঠিক করে দিচ্ছে কোন তথ্যটা জ্ঞান হিসেবে গণ্য হবে, কোনটা হবে না। জ্ঞান সবসময় নির্দিষ্ট একটা ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পরিস্থিতির উপর নির্ভরশীল। তাই এরা বলছে জ্ঞানের থেকে কিন্তু ব্যাখ্যাটাই বেশি গুরুত্বপূর্ণ। জ্ঞান যেহেতু ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়, আর এই যে পোস্ট স্ট্রাকচারালিস্টদের মতে ভাষা নিজেই তো অস্থির, ভাষা নিজেই তো পরিবর্তনশীল, তাই ভাষার মাধ্যমে কোনো স্থির বা চিরন্তন জ্ঞান কখনোই পাওয়া সম্ভব নয়। মানে পোস্ট স্ট্রাকচারালিস্ট সহজে বলতে গেলে আমাদেরকে কি শেখাচ্ছে, যে কোনো কিছুকে ধ্রুব সত্য বা সম্পূর্ণ জ্ঞান বলে মেনে নিও না, তার পেছনে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যাগুলোকে খোঁজো। সেই ক্ষমতার খেলাকে, কোন ক্ষমতাটা সেটাকে জ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করেছে সেটাকে খোঁজো। সেটাই হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিজম। এছাড়াও আমরা রিয়েলিটি অ্যাজ টেক্সচুয়াল এটা দেখতে পাচ্ছি। পোস্ট স্ট্রাকচারালিজম মনে করছে যে বাস্তবতা নিজেই একটা টেক্সচুয়াল। আমরা বাস্তবতাকে জানি শুধুমাত্র একটা ভাষার মাধ্যমে। মূলত জ্যাক্স ডেরিডার সেই বিখ্যাত উক্তি থেকে এটা এসেছে, টেক্সটের বাইরে কিছুই নেই। কারণ পোস্ট স্ট্রাকচারালিস্টরা মনে করেন না যে বস্তুগত জগতের অস্তিত্ব নেই, বরং তারা কি বলছে, আমরা কোনো কিছুকে যখন বুঝতে বা ব্যাখ্যা করতে যাই তখন আমাদের ভাষার উপর নির্ভর করতে হয়। যেমন ধরো গোলাপ ফুলকে আমরা যখন সুন্দর বলি তখন তার সেই সৌন্দর্য, মানে সেই ধারণাটা আমাদের ভাষা এবং সংস্কৃতির সৃষ্টি, তাই না? এই যে সৌন্দর্য ধারণাটা, এটা তো ভাষার সংস্কৃতির ফলেই পেয়েছি আমরা। তাহলে ভাষার বাইরে আমাদের কাছে এই যে গোলাপের একটা বিমূর্ত বা পরম অর্থ, সেটা কিন্তু আর নেই। ভাষার দ্বারাই শুধু সেটাই অর্থটা প্রকাশ করতে পারছি আমরা, ভাষা না থাকলে সেটা আর নেই। অর্থাৎ জগৎ আমাদের কাছে একটা পঠিত অভিজ্ঞতার মতো। বাস্তবতা কোনো খোদাই করা সত্য নয় কিন্তু, বরং এটা সমাজ এবং সংস্কৃতির দ্বারা একটা লেখা একটা টেক্সট। আমরা যেগুলোকে প্রকৃতির ধ্রুব সত্য বলে মনে করি, যেমন এই যে জাতীয়তাবাদ, ন্যায় বিচার, লিঙ্গভেদ, এগুলো আসলে সমাজের তৈরি করা একটা বয়ান। যেহেতু বাস্তবতাগুলো লেখা হয়েছে তাই এগুলোকে আবারও নতুন করে রিড করা সম্ভব হচ্ছে। সেই ইন্টারটেক্সচুয়ালিটির ধারণাও চলে আসছে, যে বাস্তবতাকে একটা বিশাল জালের মতো এখানে দেখানো হচ্ছে, যেখানে একটা অর্থ অন্য হাজারো অর্থের সাথে সম্পর্কযুক্ত। বোঝা গেছে? তাহলে এগুলোই হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ পোস্ট স্ট্রাকচারালিজম। এরপরে দেখব কি ফিচার্স অফ পোস্ট স্ট্রাকচারালিজম। পোস্ট স্ট্রাকচারালিজমের প্রধান বৈশিষ্ট্যগুলো কি? প্রথমেই আসছে দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিনিং, ভাষা এবং অর্থ। পোস্ট স্ট্রাকচারালিজমে ভাষা এবং অর্থ সংক্রান্ত এই যে ধারণা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। মনে করা হয় ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটা আমাদের জগৎ এবং চিন্তাটাকে তৈরি করছে। যেখানে স্ট্রাকচারালিস্টরা কি মনে করতেন, যে প্রতিটা শব্দের পেছনেই সিগনিফায়ার থাকছে, যে প্রতিটা শব্দের পেছনে একটা নির্দিষ্ট ধারণা বা বস্তু থাকছে। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিস্টরা কি বলছেন, না, এই সম্পর্কটা কিন্তু, এই যে সিগনিফায়ার এবং সিগনিফাইডের মধ্যে সম্পর্কটা কিন্তু স্থায়ী নয়। একটা শব্দ আমাদের কখনোই সরাসরি কোনো বস্তুর কাছে নিয়ে যায় না, বরং অন্য কিছু শব্দের কাছে নিয়ে যাচ্ছে। যেমন আমি যদি সততা শব্দের মানে খুঁজতে যাই, তবে আমাকে নীতি, সত্য বা বিশ্বাসের মতো আরো কিছু শব্দের উপর নির্ভরশীল হতে হবে। তার মানে কি, শব্দের অর্থ এক শব্দ থেকে অন্য শব্দে কেবল স্লাইডিং, মানে পিছলে চলে, কখনোই কিন্তু চূড়ান্ত ঠিকানায় পৌঁছচ্ছে না, তাই না? তাহলে অর্থ হচ্ছে একটা অস্থির, পরিবর্তনশীল একটা তরলের মতো। আর অর্থের মধ্যে কি থাকছে? স্লিপেজ, স্পিল ওভার, এবং এটা ডিফারেল। ভাষার মাধ্যমে আমরা কখনোই কোনো কিছুর চূড়ান্ত বা সম্পূর্ণ মানে ধরতে পারি না। অর্থ সবসময় আমাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় বা বিলম্বিত হয়, যেটা আমরা বলতে পারি। রিজেকশন অফ স্টেবল সাবজেক্ট, স্থায়ী বা অখণ্ড কর্তার প্রত্যাখ্যান। এটা কি না, এই যে প্রথাগত ফিলোসফিক্যাল ওয়েতে মনে করা হতো যে মানুষ একজন স্বাধীন, যুক্তিবাদী এবং অখণ্ড একটা কর্তা, সাবজেক্ট, যার একটা নিজস্ব এবং অপরিবর্তনীয় আমি রয়েছে। পোস্ট স্ট্রাকচারিস্টরা এটাকে পুরোপুরি নাকচ করে দিয়েছে।
পোস্ট স্ট্রাকচারালিস্টরা মনে করছে আমাদের কোনো জন্মগত বা স্থায়ী কোনো সত্তাই নেই, আমরা ভাষা, সংস্কৃতি এবং সমাজের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই যে সাবজেক্ট হিসেবে তৈরি হচ্ছি, মানে কোনো মানুষকে সেটা সেই মানুষের ভেতরের কোনো স্থির সত্তা ঠিক করবে না, বরং তার চারপাশের ভাষা এবং সমাজ সেটা ঠিক করে দেবে। তাহলে মানুষকে পোস্ট স্ট্রাকচারালিস্টদের ধারণা অনুযায়ী স্বাধীন, একক বা যুক্তিবাদী সত্তা হিসেবে দেখা হয় না, বরং মানুষকে কি হিসেবে দেখা হয়? কনস্ট্রাক্টেড, নির্মিত, ডিসলভড মানে ভাঙা সাবজেক্ট হিসেবে দেখা হয়। স্টাইল অ্যান্ড টোন, লেখার ভঙ্গি কি? পোস্ট স্ট্রাকচারাল লেখনির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইমোটিভ, আবেগপ্রবণ, নাটকীয়, আত্মসচেতন, এই যে আর্জেন্ট, ইউফোরিক, ফ্লাম্বোয়ান্ট, সেলফ কনসিয়াস। তাহলে আমরা পোস্ট স্ট্রাকচারালিজমের কি ফিচার্সের মধ্যে পেলাম কি না, ভাষার কোনো নির্দিষ্ট অর্থ থাকে না, এটা পরিবর্তনশীল, মানুষকে এখানে স্বাধীন সত্তা হিসেবে দেখানো হয় না, বরং নির্মিত বা ভাঙা সাবজেক্ট হিসেবে দেখানো হয়। আর এই পোস্ট স্ট্রাকচারালিজমের লেখন শৈলী কিরকম? আবেগপ্রবণ, নাটকীয় এবং আত্মসচেতন। বোঝা গেছে? আশা করি পোস্ট স্ট্রাকচারালিজমের কি ফিচার সম্পর্কে সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে। দেখো, এরপরে আমরা বিভিন্ন পোস্ট স্ট্রাকচারালিস্ট যারা তাদেরকে নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি রোনাল্ড বার্থেস। রোনাল্ড বার্থেস অ্যান্ড পোস্ট স্ট্রাকচারালিজম। রোনাল্ড বার্থেস ছিলেন একজন স্কলার যিনি স্ট্রাকচারালিজম থেকে পোস্ট স্ট্রাকচারালিজমের উত্তরণের প্রধান কারিগর হিসেবে কিন্তু পরিচিত। তার কাজ কিভাবে এই যে পোস্ট স্ট্রাকচারালিজমকে রূপ দিয়েছে সেটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে তিনি কিভাবে স্ট্রাকচারালিস্ট থেকে পোস্ট স্ট্রাকচারালিস্ট হলেন। দেখো, রোনাল্ড বার্থেস তার কর্মজীবনের শুরুতে ছিলেন একজন খাঁটি স্ট্রাকচারালিস্ট। তিনি ফ্যাশন, বিজ্ঞাপন এবং সিনেমার মতো সমস্ত সাংস্কৃতিক বিষয়গুলোকে সাইন হিসেবে বিশ্লেষণ করেছেন। কিন্তু 1960-র দশকে বা 1960-র দশকের শেষের দিকে তিনি বুঝতে পারেন যে স্ট্রাকচারালিজম যেভাবে সবকিছুর পেছনে একটা নির্দিষ্ট ছক বা আইন খুঁজছে, সেটা আসলে বাস্তবতাকে একটা লিমিটের মধ্যে রেখে দিচ্ছে, সীমাবদ্ধ করে ফেলছে। এরপর তিনি সেই মিনিং বা অর্থের বহুত্ববাদ মানে বিভিন্ন দিকে ঝুঁকে পড়েন। অর্থের যে বহুত্ববাদ, সেই বহুত্ববাদের দিকে ঝুঁকে পড়েন। তিনি বলেন যে টেক্সট কিন্তু উন্মুক্ত, টেক্সটের অর্থ কখনোই যিনি লিখেছেন তিনি নির্ধারণ করবেন না, এর অর্থ রিডার্সদের মাধ্যমে তৈরি হবে। টেক্সটের সঙ্গে অন্য টেক্সটের সম্পর্ক সবসময় বিদ্যমান, এটাই তিনি বলেছেন। ওপেননেস অফ দ্য টেক্সটের কথা তিনি বলেছেন, যেখানে আমরা দেখতে পাই তার বিখ্যাত সেই লেখা 1968-এ দ্য ডেথ অফ দ্য অথার। 1968-এ এই যে এসেটা, এটা তার পোস্ট স্ট্রাকচারালিজমের ভিত্তিপ্রস্তর বা মাইলস্টোন বলতে পারি আমরা। এতে তিনি দাবি করেন যে কোনো টেক্সট বা সাহিত্যের অর্থ কি হবে সেটা কিন্তু লেখকের জীবন বা তার ইন্টেন্ট বা তার উদ্দেশ্যের উপরে নির্ভর করে না। লেখক কেবল ভাষা ব্যবহার করেন, কিন্তু সেই ভাষাকে অর্থবহ করে তোলে একমাত্র রিডার। বোঝা গেছে? এটাই ছিল এই এসের সেন্ট্রাল আর্গুমেন্ট। লেখক অর্থের উৎস নন, লেখক হলেন কেবলই সেই লেখনের একটা মুহূর্ত, এবং লেখকের মৃত্যু ঘটবে। মৃত্যু মানে কি? লেখকের কর্তৃত্বের অবসান হবে, তার কাজ সম্পন্ন হয়েছে, তারপরে টেক্সটটা স্বাধীন, সে একটা স্বাধীন টেক্সট লেখা। লেখক শুধু সেটাকে তার কাজ হিসেবে সৃষ্টি করে দিয়েছেন, সেখানেই লেখকের কর্তৃত্বের অবসান হয়েছে, যেটাকে ডেথ অফ দ্য অথার বলা হচ্ছে। এই যে কর্তা বা সাবজেক্ট বা ব্যক্তির গুরুত্ব কমিয়ে দেওয়া, বার্থেস বলছেন লেখকের কাজ হলো লেখা শেষ করা পর্যন্ত, আর পাঠকের কাজ হলো সেখান থেকে অর্থ তৈরি করা। এর ফলেই একটা লেখার কোনো একক বা সঠিক মানে থাকতে পারে না কখনো। কারণ যদি কোনো টেক্সটের মানে পাঠকের উপরে নির্ভর করে, সেই টেক্সট তো এক একজন পাঠকের কাছে এক এক রকম মানে খুঁজে পেতে পারে, তাহলে মানেও বিভিন্ন রকম হচ্ছে, তাহলে নির্দিষ্ট কোনো মানে থাকাটা সম্ভবই নয়। এটাই তিনি বলেছেন। বোঝা গেছে? টেক্সচুয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা তিনি বলেছেন, যে টেক্সট সবসময় কিন্তু একটা স্বাধীন সত্তা। একটা টেক্সট একটা লেখকের জাস্ট একটা কর্তৃত্বের অবসান, এবং রিডার্সদের কাছে সেটা তার অর্থ খুঁজে পায়, এবং যেহেতু রিডার্স অনুপাতে এই অর্থ বিভিন্ন হবে, তাই কোনো টেক্সটেরই কোনো পার্টিকুলার মিনিং থাকে। এরপরে আমরা দেখতে পাই
টেক্সট ভার্সেস ওয়ার্ক। তাহলে টেক্সট ভার্সেস ওয়ার্ক কি? ওয়ার্ক মানে একটা বদ্ধ স্থির অর্থ, নির্দিষ্ট, যেটার কোনো স্ট্রাকচার থাকবে, যেটা স্ট্রাকচারালিজমকে ফলো করছে। আর টেক্সটের কথায় তিনি কি বলছেন না, টেক্সট হবে সবসময় উন্মুক্ত, ঠিক আছে, একটা চিহ্নের নেটওয়ার্ক হবে, যেটা পোস্ট স্ট্রাকচারালিজম ফলো করে। নেক্সট কি? টেক্সট ভার্সেস ওয়ার্ক। দেখো, ওয়ার্ক বলতে তিনি বলেছেন যে ক্লোজ, বন্ধ, তাই না, স্থির অর্থ থাকবে, অটোনোমাস অবজেক্ট থাকবে, মানে নির্দিষ্ট তার একটা কাঠামো থাকবে। আর টেক্সট কিনা ফ্লুইড, উন্মুক্ত টেক্সট সবসময়। ইন্টারটেক্সচুয়াল, আন্তঃপাঠিক, মানে একটা টেক্সটের সাথে সবসময় অন্য টেক্সটের কিন্তু সংযোগ থাকবে, এবং এরা একটা চিহ্নের নেটওয়ার্ক তৈরি করবে, প্রডিউস থ্রু আ নেটওয়ার্ক অফ সাইন্স। নেক্সট কি? রাইটারলি অ্যান্ড রিডারলি টেক্সট। বার্থেস তার এসজেড বইটাতে দু ধরনের টেক্সটের কথা বলেছেন। রিডারলি টেক্সট মানে এই ধরনের লেখাতে রিডার কেবল একজন অলস ভোক্তা, মানে যেটা দেখানো হয়েছে সেটাই সে দেখবে, যা মানে দেওয়া হয়েছে সেটাই সে গ্রহণ করবে, মানে যেটা স্ট্রাকচারালিজম ফলো করেছিল। আর রাইটারলি টেক্সট কি না, রাইটারলি টেক্সটকে স্ক্রিপ্টেবল বলা হচ্ছে, যেখানে রিডারলি টেক্সটকে লিজিবল বলা হয়েছিল। তো এই যে রাইটারলি টেক্সট, এটা কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজমের ধারণা। মানে এক্ষেত্রে আমরা দেখতে পাবো কোনো কিছুরই অর্থ স্থির নয়, রিডার এখানে সজাগ থাকবে, নিজেই কিন্তু সেই লেখার নতুন নতুন অর্থ সে তৈরি করবে, এবং এই ধরনের টেক্সট রিডারকে চ্যালেঞ্জ করবে এবং অসংখ্য ব্যাখ্যার সুযোগ দেবে, সেটাই হচ্ছে রাইটারলি টেক্সট। এছাড়াও আমরা বার্থের সেই ভাষা কোনো স্বচ্ছ কাঁচ নয় যার ওপর দিয়ে রিডার সত্যকে দেখতে পাবে, এই ধরনের মতবাদও পেয়েছি। ভাষা বরং অনেকগুলো চিহ্নের একটা খেলা, কোনো শব্দই চূড়ান্ত অর্থ পৌঁছতে পারে না। তিনি টেক্সটকে একটা ওয়েভ অফ টিস্যুজ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে কোনো একটা উৎস বা শেষ নেই তিনি বলেছেন, এটাও আমরা দেখতে পাই, চিহ্নের গোলক ধাঁধা যেটা। এছাড়াও বার্থ কি দেখিয়েছেন না, কিভাবে সমাজ কোনো একটা কৃত্রিম বা রাজনৈতিক ধারণাকে প্রাকৃতিক বা স্বাভাবিক সত্য হিসেবে আমাদের সামনে হাজির করে দিচ্ছে, যেটা পোস্ট স্ট্রাকচারালিস্ট হিসেবে তিনি ভেঙে ফেলার চেষ্টা করেছেন, এবং দেখিয়েছেন যে এগুলো আসলেই ক্ষমতার দ্বারা তৈরি করা, কারণ কোনো কিছুরই কোনো নির্দিষ্ট সত্য বলে কিছু থাকে না, এটা ক্ষমতা বা সমাজের দ্বারা তৈরি করে আমাদের উপরে চাপানো একটা বিষয়। তাহলে রোনাল্ড বার্থেস পোস্ট স্ট্রাকচারালিজমকে এই শিক্ষা দিয়েছিলেন যে কোনো অর্থই কিন্তু কোনো বদ্ধ খামে বন্দি থাকে না। তিনি সাহিত্য এবং সংস্কৃতিকে একটা মুক্ত ময়দান হিসেবে তিনি দেখিয়েছেন, যেখানে রিডার্স বা পাঠকই হলো আসল কিং বা রাজা, এবং অর্থ হলো একটা কন্টিনিউয়াস, একটা অবিরাম পরিবর্তনের একটা সিস্টেম বা প্রক্রিয়া। বোঝা গেছে যে পোস্ট স্ট্রাকচারালিস্ট হিসেবে রোনাল্ড বার্থেস কি বলতে চেয়েছেন, বা তিনি পোস্ট স্ট্রাকচারালিজমকে কি শিক্ষাটা ঠিক দিয়েছেন। তাহলে এই ক্লাসে আমরা জানলাম পোস্ট স্ট্রাকচারালিজম কি, এর উৎপত্তি কোথায়, কোন মুহূর্তে এবং কিসের বিরোধিতা স্বরূপ এর উৎপত্তি ঘটেছিল, এর কি ফিচার্স আমরা দেখলাম, এর মূল বক্তব্য আমরা দেখলাম, এবং পোস্ট স্ট্রাকচারালিস্ট হিসেবে রোনাল্ড বার্থেসকে আমরা দেখলাম, তার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলো, এবং পোস্ট স্ট্রাকচারালিস্ট হিসেবে তার গুরুত্বপূর্ণ কাজ এবং সেই কাজের দ্বারা পোস্ট স্ট্রাকচারালিজমের বার্তাগুলো আমরা দেখি। আশা করি এতদূর পর্যন্ত বোঝাতে পেরেছি সবাইকে, কারো কোনো অসুবিধে নেই। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখো, এই পোস্ট স্ট্রাকচারালিস্ট হিসেবে শুধুমাত্র রোনাল্ড বার্থেস ছিলেন না, আরো অনেক পোস্ট স্ট্রাকচারালিস্ট রয়েছেন, জুলিয়া ক্রিস্টেবা, জ্যাক্স ডেরিডা, মিশেল ফুকো বা মাইকেল ফোকাল, যাই বলো, তো ইত্যাদি অনেক পোস্ট স্ট্রাকচারালিস্টরা রয়েছে, যাদেরকে আমরা ইন ডিটেল এই ক্লাসে আলোচনা করব। তাই সমস্ত কিছু আমি একটা সিঙ্গেল পার্টে আলোচনা করলাম না, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। পরের ক্লাসে, মানে পোস্ট স্ট্রাকচারালিজমের পরের পার্টে, আমি বাকি সমস্ত পোস্ট স্ট্রাকচারালিস্টদের নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের ক্লাসটা সবাইকে ভালোভাবে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পোস্ট স্ট্রাকচারালিজমের পরবর্তী অংশটা নিয়ে।